আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 17 এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী। মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেপ্তারের 6 দিনের মাথায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন। বিএনপি নিজেদের নির্বাচনী ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে, জামাত আমির। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো ইসলামী ব্যাংকের এমডিকে। বিদ্যালয়ে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ। নাটোরে 2 শিক্ষকের নামে খামে এলো কাফনের কাপড়। মাদারীপুরে চলন্ত বাসে আগুন, একজনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই ছাড় পাবে, ইরানি রাষ্ট্রদূত। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 17 এপ্রিল রাতে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার 12 এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে একথা জানান তিনি। কাজী শাহ মুফাজ্জল হোসাইন বলেন, সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজি ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা ধর্মমন্ত্রীর। তিনি বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন। সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রোববার 12 এপ্রিল বিকেল 5টা 45 মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 90 বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার রাতে অসুস্থ অবস্থায় ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যারিস্টার শফিক আহমেদ 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয়ে আলোচনা করে আরো ভালো আইন করা হবে। এসব অধ্যাদেশে যা ছিল সেখানে সবই যে ঠিক ছিল তা নয়। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে ভালো আইন হবে। রোববার 12 এপ্রিল সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছেন। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন, কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন তা সঠিক ছিল না। সংসদের বাইরে তার ভুল তথ্য দিয়ে ব্রিফ করেছেন। তিনি আরো বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটরস স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেখানে রোজ কিয়ামত পর্যন্ত থাকার বিষয়টি ছিল, তবে সরকার সেটা সংশোধন করেছে। জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। রবিবার 12 এপ্রিল সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর জামিনের কাগজপত্র বিকেলে কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে সন্ধ্যা 6:30টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। গত 7 এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির 8/A সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিএনপি নিজেদের নির্বাচনী ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 11 দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জামায়াতের আমির বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুদক, পিএসসি অধ্যাদেশ সহ যেগুলো মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যেসব অধ্যাদেশ ফ্যাসিবাদ ঠেকানোর জন্য প্রয়োজন, বিএনপি সবকিছু গায়ের জোরে ফেলে দিয়েছে। তারা বিচার মানে কিন্তু তালগাছ ছাড়বে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, যখনই বিএনপি সরকার গুম ও মানবাধিকার অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, পুলিশ অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করেছে, তাৎক্ষণিক আমরা প্রতিবাদ জানিয়ে ঘৃণার সঙ্গে সংসদ থেকে ওয়াকআউট করেছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ ওমর ফারুক খানকে ১.৫ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। রোববার ১২ এপ্রিল অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামী ব্যাংক সূত্র জানায়, এদিন ইসলামী ব্যাংকের নিয়মিত বোর্ড মিটিংয়ে এমডি ওমর ফারুকের বিষয়ে প্রশ্ন ওঠে। পরে বোর্ড সদস্যদের সিদ্ধান্তক্রমে তাকে সাময়িক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ১৩ এপ্রিল থেকে এই ছুটি কার্যকর হবে। ২০২৫ সালের ৩ আগস্ট মোহাম্মদ ওমর ফারুক খানকে এমডি হিসেবে নিয়োগ প্রদান করে বাংলাদেশ ব্যাংক। ওই বছরের এপ্রিলে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এরপর তাকে অপসারণ করে মোহাম্মদ ওমর ফারুক খানকে এমডি নিয়োগ দেওয়া হয়েছিল। সারা দেশে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক ১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠন সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে বড় আকারের খামে ভরে ২ কলেজ শিক্ষকের নামে পাঠানো হয়েছে কাফনের কাপড়। পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো খাম দুটি ডাকপিয়ন এসে কলেজে দিয়ে যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার ১২ এপ্রিল সকালে গুরুদাসপুর পৌর সদরের রোজি মোজাম্মেল মহিলা কলেজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাফনের কাপড়গুলো জব্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুস সালাম ও একই কলেজের মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের নামে খাম দুটি আসে। কলেজের গভর্নিং বডির সভাপতি ওমর আলী খামে কাফনের কাপড় আসার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি সভাপতি হওয়ার পর থেকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২২ সালের পর থেকে কলেজটিতে ক্যাশ বই ব্যবহার করা হয়নি, রয়েছে নানা অনিয়ম। তিনি একটি অডিট কমিটিও গঠন করে দিয়েছেন। এসব কাজে ক্ষিপ্ত হয়ে একটা পক্ষ কলেজের ২ শিক্ষককে কাফনের কাপড় পাঠাতে পারেন। মাদারীপুরের ডাসা ঢাকা বরিশাল মহাসড়কের সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী মারা গেছেন, তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। রবিবার ১২ এপ্রিল বিকেল ৪:৩০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে মারা যান। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় সেটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে বিদেশ থেকে যাওয়া, যা বার্থ ট্যুরিজম নামে পরিচিত, এখন কঠোর নজরদারির মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ধরনের কার্যক্রমে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের একটি অভ্যন্তরীণ ইমেইল থেকে জানা গেছে, সংস্থাটি বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ নামে একটি উদ্যোগ চালু করেছে। এর আওতায় দেশজুড়ে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এমন সব সংগঠিত নেটওয়ার্ক চিহ্নিত করতে, যারা গর্ভবতী নারীদের ভিসা আবেদন ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে সহায়তা করে যুক্তরাষ্ট্রে আসতে সাহায্য করে। এই নারীদের প্রধান লক্ষ্য থাকে যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নবজাতকের জন্য স্বয়ংক্রিয় নাগরিকত্ব নিশ্চিত করা। ট্রাম্প প্রশাসন এই বিষয়টিকে সামনে এনে জন্মসূত্রে নাগরিকত্বের বর্তমান নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে। হরমুজ প্রণালীতে আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ, মার্কিন ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি শীর্ষক এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাবস্থার জন্য অনেক জাহাজ হরমুজ প্রণালীতে অপেক্ষায় আছে। বাংলাদেশের কিছু জাহাজও হরমুজ প্রণালীতে আটকা পড়েছে। আমরা বাংলাদেশের সহযোগিতা করব। বাংলাদেশের জাহাজ ছাড়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। অতি দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে ইনশাআল্লাহ। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশকে আমরা ভাইয়ের দেশ হিসেবেই মনে করি, বলেন ইরানের রাষ্ট্রদূত। ইসরায়েলের তেল আবিবে ইরান যুদ্ধ ও নেতানিয়াহু সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি। শনিবার এই বিশাল বিক্ষোভে মানুষের সমাগম আদালতের নির্ধারিত 1000 জনেরও সীমা অতিক্রম করে। তবে আগের মতো এবার পুলিশ তেমন বাধা দেয়নি বিক্ষোভকারীদের। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের বিরোধিতা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ এবং অতি রক্ষণশীল ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির প্রস্তাবের প্রতিবাদে বিভিন্ন বামপন্থী গোষ্ঠী এবং অন্যান্য প্রতিবাদী সংগঠনগুলোর এই বিক্ষোভ টানা 6ষ্ঠ সপ্তাহের মতো অনুষ্ঠিত হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।